ব্রেকআপ, কলেজের বেতন দিতে পারে না যেই ছেলে, সেই ছেলের কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? একটা ঘড়ি আর কিছু কাগজের প্রেমপত্র আবরাজের মুখে ছুঁড়ে চলে গেল রাই। 3 মাস, মাত্র 3 মাস রিলেশন ছিল ওদের। মূলত রাই প্রপোজ করেছিল আবরাজকে। ছেলেটা কঠিন ধাতুতে তৈরি না হলে রাইকে অপমান করে দিত বিনা সংকোচে। হয়তো ভাগ্য বিড়ম্বনাকে আপন করেই মেয়েটাকে অপমান করেনি। কলেজের অন্যতম মেধাবী ছাত্র আবরাজ, সেই সুবাদে কলেজ থেকে অনুদান পায়। তবে প্রাইভেট কলেজ হওয়ার দরুন বেতন দিতেই হবে। সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, পার্ট টাইম জব করে নিজের খরচ চালাতো ও। তবে এই মাসের বেতনটা কোনো কারণে এখনো হাতে আসেনি। এদিকে বেতন না দেওয়ায় একটা নোটিশ আসে ওর কাছে। সেটাই যেন ওকে হাসির পাত্র করে দিল, সাথে রিলেশনের সমাপ্তিও ঘটালো। আবরাজের ধারালো ব্যক্তিত্ব আর মেধা দেখেই প্রেমের প্রস্তাব দিয়েছিল রাই। প্রথমে না করলেও কোনো কারণে যেন রাইকে অ্যাকসেপ্ট করে নিল। তবে কল্পনাও করতে পারেনি এভাবে ভেঙে যাবে সম্পর্ক। অবশ্য ওরই ভুল ছিল। সামান্য সরকারি বেতনভোগী বাবার ছেলে হয়ে একজন উঁচু মাপের বাবার মেয়ের সাথে রিলেশন জড়ানো উচিত হয়নি। মৃদু হাসে, মাটিতে পড়ে থাকা ঘড়িটা তুলে নেয়। খুব দামি নয়, তবে বেতন পেয়ে মাসের প্রথমে এই ঘড়িটা কিনেছিল ঢাকার বেশ জমকালো শোরুম থেকে। তবে এটাই ছিল সেই শোরুমের সবথেকে কম দামি ঘড়ি। দীর্ঘশ্বাস ফেলে আবরাজ, পকেটে পুরে নেয় ঘড়ি। চিঠিগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এই নামকরা শহরে সামান্য চিঠির প্রেমের কোনো মূল্য নেই। টাকার মূল্য টাকাতেই। চিঠির সস্তা প্রেমকে আপন করা হয় না এখানে। শুধু দেখা হয় স্ট্যাটাস, কে কত বিলাসিতার মধ্যে বড় হয়। মানুষ বড় অদ্ভুত জীব, এর টাকা ছাড়া এক পাও চলতে পারে না। ভালোবাসা নিয়ে মুখে বেশ কিছু লাইন বললেও মনে মনে সেগুলোকে সস্তা বলে ফেলে রাখে আস্তাপুরে। 1 পা 2 পা করে এগিয়ে চলছে আবরাজ। চেহারায় সামান্য মলিনতা থাকবেই, নাই বা কেন। একটু আগে যে ব্রেকআপ হলো, তবে কে বলবে এই ছেলেটার সাথে 3 মাসের প্রিয় প্রেমিকার বিচ্ছেদ ঘটেছে। ঠাই দাঁড়িয়ে আছে সে, নেই কোনো ব্যথার ছাপ। ক্যান্টিনে এসে পকেটে হাত দিল। 20 টাকা রয়েছে মাত্র। পায়ে জোর নেই একদম। বাসে করে গেলে 10 টাকা ভাড়া লাগবে। আবার না খেয়েও চলছে না শরীর। ক্যান্টিন থেকে বেরিয়ে আসে তৎক্ষণাৎ। এখানে 1 বোতল পানির মূল্যই 20 টাকা। সর্বনিম্ন খাবারের মূল্য 30 টাকা, তাও আবার ডিম ছাড়া স্যান্ডউইচ। গলা কাটা দাম নিচ্ছে। বাইরের ছোটোখাটো চায়ের দোকানে এসে বসে। 10 টাকা সন্তর্পণে পকেটে পুরে বাকি 10 টাকা দিয়ে 2 স্লাইস রুটি কিনে নেয়। খেতে মন্দ নয়, তবে টাটকা রুটিও নয়। রুটি খেয়ে টাকাটা বাড়িয়ে দেয়। পানি খাওয়া প্রয়োজন। সামান্য আশঙ্কাগ্রস্ত হয়েই বলল। মামা, টাকা ছাড়া পানি হবে? লোকটি ময়লা গামছাতে হাত মুছতে মুছতে বলল। কি কোন মামা, পানির জন্য আবার টাকা লোমো? লন লন, বসে খান। কৃতজ্ঞতার চোখে তাকায় ছেলেটি। টিনের গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে পানি পান করে। এই ব্যস্ত দামি শহরে থেকে ভুলেই গিয়েছিল টাকা ছাড়াও পানি পাওয়া যায়। অবশ্য ওরই বা দোষ কিসের? আজকাল যা পরিস্থিতি। পানির গ্লাসটা দোকানদারের হাতে দিয়ে আবরাজ বলল। কৃতার্থ হলাম মামা, আল্লাহ আপনার মঙ্গল করুক। লোকটা শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষ এতটা বিনয়ী হয় তা জানা ছিল না ওনার। ভাগ্য বড় অদ্ভুত। ভালো মানুষগুলোই রাস্তায় পচে মরছে, আর সমাজের নোংরা কীটগুলো হলো হাই সোসাইটির গণ্যমান্য ব্যক্তি। আসলে এরা গণ্যমান্য তো বটেই, তবে বেশিরভাগই জঘন্য ব্যক্তি। প্রাইভেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। সরকারি কলেজ দূরে হওয়ায় প্রাইভেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছিল ছেলেটা। তখন অবশ্য টাকার টানাপোড়েন ছিল না। মাথার উপর বাবা নামক ছায়া ছিলেন। না হলে এই দামের বাজারে কজন মধ্যবিত্ত সাহস করে প্রাইভেট কলেজে এডমিশন নেওয়ার? তবে বছরখানেক যেতেই কপালে দুঃখ নামক হতাশা এলো। মধ্যবিত্ত পরিবারে সেই ছেলেটা দেখতে পেল গরিব অবস্থান। বাবা নামক মানুষটির মৃত্যু ওকে সমাজকে চিনতে সাহায্য করেছে। ছোট থেকেই ধারালো আর বিনয়ী মস্তিষ্কের অধিকারী বটে। না হলে 50 লক্ষ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরও চাচার বিরুদ্ধে কোনো অভিযোগ করল না। নিঃসন্দেহে ছেলেটা শক্ত মনের একজন। রাস্তা দিয়ে হাঁটছিল, হাতে 10 টাকা। যেহেতু এখন কিছু সুস্থ লাগছে, তাই 10 টাকা বাস ভাড়া দিয়ে লাভ কি? ঝড়ের গতিতে পাশ কাটিয়ে যায় একটি গাড়ি। পাশের নোংরা ময়লা ড্রেনের সমস্ত পানি এসে লাগে আবরাজের শরীরে। ছেলেটার কোনো প্রতিক্রিয়া নেই। অন্য কেউ হলে নিশ্চয়ই কথা শোনাত, অন্তত বিরক্তি প্রকাশ করত। গাড়ি থেকে লোকটা নেমে আসে। ইয়াং বয়সের একটি ছেলে ওর কাছে এসে বলল।
সরি আবরাজ। ইটস ওকে। সামান্য হেসে কথাটা বলল আবরাজ, তবে গাড়ি থেকে নেমে আসা সুন্দরীর দিকে তাকিয়ে ভ্রুটা কুঁচকে গেল। বড় বড় চোখ করে এগিয়ে আসে রায়। ছেলেটার হাত চেপে ধরে বলল, হোয়াট হ্যাপেন বেবি? এই রাস্কেল লো ক্লাস ছেলের সাথে কি কথা থাকতে পারে তোমার? ওকে তুমি চেনো নাই? আসলে আমার ভুলের কারণেই ওর কাপড়টা নোংরা হয়ে গেছে। পূর্ণ দৃষ্টিতে তাকায় রায়। আবরাজের শার্ট থেকে একটু গন্ধ নাকে এসে লাগতেই নাক চেপে ধরে চেঁচিয়ে বলে, তোমার ক্লাস কোথায় নেমে এসেছে রকি? ওর শার্টটা দেখেছো? নোংরা, তেল চিটচিটে, আর দেখেই তো বোঝা যাচ্ছে ফুটপাতে। ছেলেটাকে এক প্রকার ট্রেনেই নিয়ে গেল রায়। শক্ত মন্ধারী আবরাজ মৃদু হাসল। যে মেয়েটা দুদিন আগে ওকে জড়িয়ে ধরার বায়না করেছে কত শতভাবে, সে মেয়েটা আজ নোংরা বলে বিদ্রূপ করে গেল। ভাবতেই অবাক লাগে মানুষ কতটা দ্রুত বদলে যায়। অবশ্য সঙ্গী জোগাতেও টাইম লাগে না। বড়লোক আর সুন্দরী হলে তো বা হাতের খেল, আর ছেলেদের টাকা হলেই যথেষ্ট। মিনিটে মিনিটে গার্লফ্রেন্ড চুগিয়ে নেবে। পাশের রুম থেকে কাশি শব্দ কানে এসে ধরা দেয়। ছেলেটা বুঝতে পারে অরিতার ঠান্ডা লেগেছে। মেয়েটার ঠান্ডার ধাঁচ প্রচুর, একটু বৃষ্টি হলেই ঠান্ডা লেগে যায়। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে অরিতা। আদুরে হাতে বোনের মাথায় হাত রাখে আবরাজ। ঘণ্টাখানেক পরই অরিতার জন্মদিন। গুনে গুনে 12 বছর পূর্ণ করবে মেয়েটি। মায়ের স্নেহ পাওয়া হয়নি, মা কি জিনিস জানা নেই। জন্মের সময়ই মা মারা যায়। ভাই আর বাবার হাত ধরেই বেড়ে উঠছিল। অনাকাঙ্ক্ষিত ঝড় এসে আবার বাবা নামক ছায়াকে তুলে নিল। বিগত 1.5 বছর ধরে ভাইকে জড়িয়ে বেঁচে আছে। রুগ্ন শরীরটা কোনো মতে মলিন কম্বল ঢেকে দিল আবরাজ। স্নেহের হাতটা মাথায় রেখে বলে, খুব খারাপ লাগছে অরি। না ভাইয়া, আমি ঠিক আছি। তোমার না কাল থেকে পরীক্ষা, যাও পড়তে বসো। ঠিক আছে বোন, আগে তোর সুস্থতা প্রয়োজন। মেয়েটার কপালে হাত রাখে আবরাজ। জ্বরের শরীর পুড়ে যাচ্ছে একদম। বুকের ভেতর ধক করে উঠল। মেয়েটার অসুস্থতা ওকে চঞ্চল করতে বাধ্য করে। দিকভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়, কি করবে বুঝতে পারে না। মলিন মুখে রুগ্ন শরীর নিয়ে ধীরে উঠে বসে অরিতা। আবরাজের হাতটা মুঠোবন্দি করে বলল, আচ্ছা ভাইয়া, তুমি পড়তে বসো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমাকে বেস্ট রেজাল্ট চুপ, একদম পাকা পাকা কথা বলবি না। তুই শুয়ে থাক, আমি আদা চা আর পানি নিয়ে আসছি। কপালে পানি পট্টি দিব। কিন্তু ভাইয়া। মেয়েটার কথায় অগ্রাহ্য করে কিচেনের পথে আসলো আবরাজ। চিনির কোটায় অবশিষ্ট 1 চামচের মতো চিনি, ফলে ছেলেটা হালকা হাসে, এতেই হয়ে যাবে। তবে চা পাতার কৌটাটা খুলতেই বুকটা ভারী হয়। একটা দানাও নেই। পেছন থেকে পদধ্বনি শুনতে পেয়ে কোটাটা লুকিয়ে ফেলে ঝটপট। অরিতা বলে, কি হয়েছে ভাইয়া? এ কি অরি, এখানে কেন এসেছিস? যা, আমি চা নিয়ে আসছি। শেষোক্ত কথা বলার সময় ছেলেটার গলা ধরে আসে। অরিতা চোখ কান এড়ানো দেয়। 2 চোখের কান্নিসে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বলল, আমি চা খাবো না ভাইয়া। কেন খাবি না? মাথাটা নিচু করে ফেলে অরিতা। 2 চোখ ফেটে কান্না আসতে চায়। হাউ মাউ করে কেঁদে ফেলে মেয়েটা। শক্ত করে জড়িয়ে ধরে ভাইকে। ক্রন্দনরত অবস্থায় বলে, ওই দেখেছি চা পাতা নেই। দীর্ঘশ্বাসটা কোনো মতে লুকিয়ে অরিতাকে বুকে চেপে ধরে। মনে মনে শক্ত হওয়ার মনোভাব পোষণ করে বলে, আরে পাগলি, এর জন্য কাঁদে কেউ? কাল বাদে পরশুই বেতন পাবো, দেখবি সব নিয়ে আসবো। একদমই টেনশন করবি না, ভাই আছে তো। আর চা পাতা নেই তো কি হয়েছে, আমি আছি না। ছেলেটার কথার মর্মার্থ বুঝতে পারল না অরিতা। চাপা কান্নাটা দমিয়ে অদ্ভুতভাবে তাকালো। তাতেই হেসে কুটি কুটি আবরাজ। হাসি থামিয়ে বলল, আমি আছি মানে এই নয় যে আমাকে চা পাতা বানিয়ে চা বানাবো। ভাইয়া, ভাইয়া। আবারও কেঁদে উঠল মেয়েটি। রক্তক্ষরণ বোধহয় একেই বলে। তীব্র রক্তক্ষরণ হচ্ছে বুকে। অসহায়ের মতো চেয়ে থাকে আকাশের পানে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মা বাবা মরা মেয়েটিকে ভালো রাখতে পারছে না আবরাজ। মনে মনে প্রশ্ন করে, ভাই হিসেবে কতটা যোগ্য আমি। পরীক্ষা দিয়ে বের হয়েছে আবরাজ। বেশ ধকল গেল ওর ওপর। পড়াশোনা কমপ্লিট করে মধ্যরাতে বসেছিল কাজ নিয়ে। পরীক্ষা চলাকালীন সময়টা ছুটি পেয়েছে ঠিক, তবে নিয়মিত বাড়ি থেকে কাজ করতে হবে এমনই নির্দেশনা ছিল। তাই দীর্ঘ একটি মাস ঠিকমতো ঘুম হয়নি। এইচএসসি পরীক্ষাটা বেশ ভালোই পার করেছে। মোটামুটি ভালোই রেজাল্ট হবে। ভাগ্য ভালো থাকলে টপও করতে পারে। করার রোদ্দুর আজ। ফাইলটা উঁচু করে হেঁটে চলেছে ছেলেটা।
পাশের দোকানে রাখা ছোট্ট টেডি বেয়ারখানা ওর মন কেড়ে নেয়। মাথায় আসা অরিতার কথা। আজ বাদে কাল মেয়েটার জন্মদিন। আগেরবার শোকে শোকেই দিন পেরিয়েছে, কোনো উপহার দেওয়া হয়নি। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। আজ ইচ্ছে হচ্ছে উপহার দেওয়ার। পকেট হাতড়িয়ে বুঝতে পারলো টেডি বেয়ার কেনার মতো টাকা নেই ওর নিকটে। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল মুহূর্তেই। কত শখ করেছিল ছেলেটা। তবুও দোকানে গিয়ে সফট টয়ের দাম জিজ্ঞাসা করলো। দোকানদার জানালো 450 টাকা। 330 টাকা আছে ওর কাছে। এখানে থেকে হেঁটে বাসায় যেতে হলে সন্ধ্যা নেমে যাবে, তাই 30 টাকা রেখেই যা কেনার কিনতে হবে। 300 টাকা দিয়ে চকলেট বক্স কিনতে গিয়েও কিনলো না। অরিতার অন্য সব বাচ্চাদের মতো চকলেট পছন্দ করে না। সফট টয় পেলে বেশ খুশি হবে। ছেলেটা যেন কিছুতেই মনের ভেতরে শান্তি পাচ্ছে না। ধীর পায়ে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো কোনো কাজই ছোট নয়। তারপরেই এগিয়ে গেল খাবারের হোটেলের দিকে। দোকানদার বেশ চেঁচাচ্ছেন। অর্ধ শতাধিক মানুষের ভিড় জমিয়েছে এখানে। তবে বাসন মাজার লোক আসেনি আজ, সেই কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। কাপা স্বরে দোকানে এসে দাঁড়ালো আবরাজ। লোকটা এক পলক তাকিয়ে আবারও কাজে মত্ত হলো। চপ ভাজতে ভাজতে বললেন, এই রন্টু, কই গেলি তুই? দ্রুত প্লেট নিয়ে আয়। আপনাকে কি দিব স্যার? চিকেন চাপ নেবেন নাকি চিকেন ফ্রাই? ভারী অবাক হলো। নিজেকে যথারীতি সামলে নিয়ে বলল, একটা কাজ দরকার, যদি আপনার আপত্তি না থাকে তাহলে বাসন মাজার কাজটা করে দিতে পারি আমি। গায়ে কলেজ শার্ট। লোকটা যেন বিশ্বাস করলো না ওকে। খিটমিট করে হেসে উঠল। রসিকতার কণ্ঠে বলল, বুঝছি স্যার, আপনি মজা করছেন। এখন বলেন কি নেবেন? না না, আমি মজা করছি না, আমি সিরিয়াস। দয়া করে আমাকে কাজটা দিন। এদিকে লোকজন তাড়া দিয়ে যাচ্ছে। অপেক্ষা করতে করতে কয়েকজন উঠেও গেল। লোকটা তাদের বসতে বললে তারা জানালো যে দোকানে প্লেটের পর্যাপ্ততা নেই। সে দোকানে বসে থেকে কোনো লাভও নেই। দীর্ঘশ্বাস টেনে লোকটি আবারও শুধালো, আপনি কি সত্যি মজা করতেছেন না? আমি মজা করছি না। ভ্রুকুটি করে তাকায় লোকটি। হাতের ইশারায় রন্টুকে ডাকে। গামছা দিয়ে কপালে ঘামের শেষ বিন্দুটুকু মুছে রন্টু বলল, কোন স্যার? এই ছেলেটাকে বাসন পরিষ্কারের জায়গায় নিয়ে যা। হা হয়ে যায় রন্টুর মুখ। আবরাজকে আগাগোড়া দেখে নিয়ে বলল, কি কইতেছেন স্যার? এ তো কলেজ স্টুডেন্ট, তা বড় বড় কলেজের। যা কইতেছি তা করতো। যাইতেছি, আপনি আসেন আমার সাথে। কৃতজ্ঞতায় মাথা নিচু করে আবরাজ। দোকানদার অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা কি সত্যি? হাতে 200 টাকা পেয়ে ভারী আনন্দ অনুভব হচ্ছে ছেলেটার। মাস শেষ হতেই টাকা পয়সা শূন্যের খাতায় নেমেছে। পরীক্ষার জন্য কতগুলো টাকা দিতে হলো। সবকিছু মিলিয়ে যেন চলছিল না। বোনের জন্য সফট টয় কিনতে পেরে বেশ শান্তি অনুভব হচ্ছে। রিক্সা নিয়ে বাসায় এলো। কতদিন পর রিক্সাতে উঠলো, ঠিক ঠাউর হচ্ছে না। হবে কি করে? রোজ এই 4-5 কিলোমিটার পথ হেঁটে এসেছে এতদিন। হাতে বই নিয়ে পড়াশোনা করতে করতে এগিয়েছে রাস্তার ফুটপাত ধরে। কথাই আছে, কষ্ট করলে সফলতা আসে, আর পরিশ্রম নাকি বিফলে যায় না। তেমনি এক সফলতার অপেক্ষায় রয়েছে আবরাজ। সামান্য 450 টাকার একটি সফট টয় কাউকে এতটা আনন্দ দিতে পারে তা ছিল কল্পনার অতীত। অরিতার মাথায় চুমু খায় আবরাজ। একটু আগে ঠিক 12টার সময় জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও সফট টয়টা উপহার দিয়েছে আবরাজ। তখন থেকে কতবার যে অরিতা থ্যাঙ্কস বলেছে জানা নেই ওর। মেয়েটার চোখ দুটো চকচক করছে এখনো। খুব ভালোবাসে ভাইকে। ঠিক তখনই ওর ছোট্ট মস্তিষ্ক জানান দিল মাস তো শেষের দিকে। 13 বছরের এই কিশোরীর মস্তিষ্কও বুঝতে পারে টাকাটা ঠিক কতখানি প্রয়োজনীয় ছিল। মুহূর্তেই মুখে ভর করে একরাশ কালো মেঘ। আবরাজ বুঝতে পারল না হঠাৎ মুখটা গোমড়া করার কারণ। আদুরে কণ্ঠে বোনকে শুধালো, কি হয়েছে অরি? এর দাম কত ভাইয়া? উপহারের দাম জিজ্ঞাসা করতে হয় না বোন? সফট টয়টা নাড়িয়ে দেখে মেয়েটা। দামটা ভেবে বলল, 400 থেকে 500 টাকা তো হবেই। এতগুলো টাকা নষ্ট করা উচিত হলো না। নষ্ট কোথায় করলাম? ছিল না ভাইয়া, তুমিই আমার কাছে যথেষ্ট। আবরাজকে জড়িয়ে ধরে অরিতা। বাবা মাকে খুব মনে পড়ছে ওর। সৃষ্টিকর্তা ওর থেকে বাবা মাকে তো তুলে নিয়েছেন, তবে ফেরেশতারূপী ভাইকে দিয়েছেন, যেই ছেলেটা দুনিয়া তোলপাড় করা ভালোবাসা দিয়ে এতদিন ধরে আগলে রেখেছে ওকে। আকাশে অর্ধচাঁদ। বিষণ্ণ রাত্রিটাকে উপভোগ করছে আবরাজ।
পাশেই বেঘুরে ঘুমিয়ে আছে অরিতা। জন্মদিনের দিনেও মেয়েটার চোখের পানি ঝরালো। তেমন কিছুই দিতে পারেনি ওকে, তবুও মেয়েটা বলল। তুমি আমার পৃথিবীর সেরা ভাই। আনমনেই হেসে উঠল আবরাজ। সার্থকতা বোধহয় একেই বলে। অন্তর থেকে স্বস্তি নেমে আসে। জীবনে কত কি হারাতে হবে জানা নেই, তবে বোন নামের প্রাপ্তিটা যেন কখনো না হারায়, এই প্রার্থনাই থাকবে। পরীক্ষা শেষ হওয়াতে অনেকটা সময় পেল আবরাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল প্লে গ্রাউন্ডের দিকে। ঠিক তখনই গোলাগুলির শব্দ কানে আসে। কোনো শত্রুপক্ষ আক্রমণ করেছে। বোমা আঘাত করা হচ্ছে সর্বত্র। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখ দুটোও কেমন ছলছল করছে। হঠাৎ করেই অরিতার কথা মনে হলো। বাসায় একা রয়েছে মেয়েটা। এক সেকেন্ড সময় ব্যয় না করে কলোনিতে গিয়ে গেল ছেলেটা। পা যেন চলছেই না। মোটা দড়ির সাহায্যে কেউ বেঁধে রেখেছে ওর পা। চারপাশে আগুনের ছড়াছড়ি। হঠাৎ করে কোনো দেশ থেকে আক্রমণ হলো আবার। মহল্লায় ঢুকতেই একটা বুমের শব্দ শুনতে পেল আবরাজ। এক পলক পিছে তাকালো। পেছনে থাকা ঘরগুলো থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। চোখ দুটো ঘোলাটে হলো কেমন। শুকনো ঢোক গিলে আবারও চোখ লাগালো। ঘরের কাছে আসা মাত্রই অনাকাঙ্ক্ষিত সেই বোমাটি পড়লো ওদের ঘরের কাছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লো পুরো ঘর জুড়ে। এক মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল আবরাজ। মৃদু চিৎকারের শব্দ কানে আসতেই ফের সচকিত হলো ছেলেটা। জানালা দিয়ে দেখা যাচ্ছে চিৎকার করছে অরিতা। বুকটা কেমন ফাঁকা ফাঁকা অনুভব হলো। মৃদু শব্দে উচ্চারণ করলো। অরি বোন আমার। কথাটা যেন কানে পৌঁছালো না মেয়েটার। ছুট লাগালো আবরাজ। তবে এই কয়েক পায়ের পথ যেন 1000 মাইলের মতো হয়ে গেছে। জানালা দিয়ে প্রবেশের চেষ্টা করতেই চিৎকার করে উঠল অরিতা। আবরাজ বলল, অরি ভয় পাস না বোন, আমি আসছি, কিচ্ছু হবে না তোর। দু চোখের কান্নিসে পানির ফোয়ারা নেমে যায়। মৃদু হাসে মেয়েটা। আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এখান থেকে বের হওয়া অসম্ভব। বরং আবরাজ এখানে আসলে ওর মৃত্যুটাও নিশ্চিত হবে। শেষবারের মতো আদুরে কণ্ঠে ভাইয়া ডাকটা বলল মেয়েটা। আবরাজ জানালার কাঁচ ভেঙে ফেলেছে। প্রবেশ করবে তখনই চিৎকার করে উঠল অরিতা। নাকি ভাই, যদি আর এক পা আগাও তাহলে আমি এই আগুনে ঝাঁপ দিব। থমকে যায় আবরাজের পা। কয়েক সেকেন্ড থমকে থাকার পর আবারও ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তবে তার আগেই কোথা থেকে আগুন ফুলকি এসে জড়িয়ে নেয় ছোট্ট অরিতাকে। মৃদু আর্তনাদ করে ওঠে অরিতা। শেষবারের মতো পৃথিবীর বুকে অরিতার কণ্ঠে শোনা যায়, তুমি আমার পৃথিবীর সেরা ভাই। পুড়ে যাওয়া লাশের সামনে নির্বিকার হয়ে বসে আছে আবরাজ। ছেলেটার গায়ের বেশ কিছু স্থানেই পুড়ে গেছে। তবে মজার ব্যাপার হচ্ছে কোনো ব্যথা নেই ওর। ব্যথা তো রয়েছে মনের গভীরে। প্রিয় বোনটা জ্বলন্ত কয়লা এখন। লাশ চেনার উপায় নেই। শুধু পড়ে আছে হাড়গুলো। কত সুন্দর ছিল মেয়েটি। মাত্র 13 বছরেই নিজের জীবনের অন্তিম পাতা পড়তে হবে কে জানতো। আবরাজের মনে বিষণ্ণতার পাহাড় জমেছে। বুকের ভেতর অশান্ত সমুদ্রের কলতান বাজে। ঢেউগুলো উথাল পাথাল হয়ে নেমে যায় কানের পাশ পেয়ে। হৃদয়ে জ্বালাপোড়া হয়। মাথার উপর চমকায় বিদ্যুৎ। যেন মেতেছে কোনো ধ্বংসজঙ্গে। নিজেকে চিনতে পারে না ছেলেটা। মাত্র কিছু সময়ের ব্যবধানে বদলে গেল জীবনের সবকিছু। শুকিয়ে যাওয়া চোখগুলো চারপাশে খোঁজ চালায়। নেই কোনো চিহ্ন। যন্ত্রণায় মনের কোণ থেকে একটি শব্দ ভেসে আসে, আমি কেন আগুনে পুড়ে গেলাম না। ছেলেটা বাকশক্তি হারিয়েছে বেশ অনেকক্ষণ। এখন বিকেল 4টা বাজে। প্রায় 4টা ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হলেন দমকল বাহিনী। তবে বাঁচাতে পারেনি কাউকেই। একটা প্রাণও রেহাই পেল না। কারণ যতক্ষণে দমকল বাহিনী পৌঁছায় ততক্ষণে ঘরের ভেতর আটকে পড়া মানুষগুলো কুচকুচে কয়লায় পরিণত হয়েছে। বলতে গেলে প্রতিটা লাশই ভিন্ন ভিন্ন। সবগুলো লাশকে একসাথে করার চেষ্টা করতেই তেতে উঠল আবরাজ। নিজের সর্বশক্তি দিয়ে হাড়গুলোকে জড়িয়ে ধরল বুকে। চারপাশে থাকা পোড়া মাংসের গন্ধে অবস্থান করা যাচ্ছে না। একদম নাকে এসে বাজে গন্ধটা বুকের ভেতর অবধি ছেয়ে যাচ্ছে। আর ছেলেটা কত সহজেই জড়িয়ে নিল সেসব। একজন কর্মী লাশটার অংশ নেওয়ার জন্য হাত বাড়াতেই চেঁচিয়ে উঠল ফের। কণ্ঠে উন্মাদ, দীঘিন পাগলের মতো আর্তনাদ। একদম নয়, আমার বোনকে টাচ করবেন একদম। আমার বোন, আমার অরি, সুন্দর বোনটা আমার। কোথায় গেলি তুই বোন? কষ্ট হচ্ছে তোর? ভাইয়া আছি, এই তো আমি তোর কাছে। ছেলেটার দু চোখ বেয়ে অশ্রুর ধারা নেমেছে। গলায় কথা আটকে যাচ্ছে। ক্রন্দনরত অবস্থাতে ছেলেটাকে ভীষণ বিক্ষিপ্ত দেখায়। সুন্দর মুখখানি বেশ নেতিয়ে পড়া গোলাপের মতো রূপ বদল করেছে। জামা কাপড়ে ময়লা আর শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ।
মেয়েটির লাশকে ছাড়বেই না কিছুতে। অথচ অবশিষ্ট নেই এক টুকরো মাংস, তবু হাড়গুলোই যেন ভীষণ আপন। কর্মীরা উপায় না পেয়ে ছেলেটাকে সরানোর চেষ্টা করলো। একা না পারে অনেকগুলো মানুষ এসে সরানোর চেষ্টা চালালো। সৃষ্টিকর্তা যেন প্রাণ ভরে সমস্ত শক্তি প্রদান করে দিয়েছে আবরাজের দেহে। কিছুতেই ছেলেটাকে সরাতে পারছে না কেউ। আর্তনাদ করে বলছে শুধু, আমি যেতে দিব না আমার বোনকে। আমার বোন আমার সাথে থাকবে। আজ আমার বোনের জন্মদিন, দিবও না যেতে। অরি, আছি আমি, তোর ভাই। না পেরে একজন পুলিশ কর্মকর্তা ছেলেটার পিঠে লাঠি দিয়ে আঘাত করলো, তবুও পারছে না ছাড়াতে। বাঁ হাতে আঘাত করতেই ছেলেটার হাত ফসকে গেল। চিৎকার করে বলতে লাগলো, আমি তোকে বাঁচাতে পারলাম না বোন। পৃথিবীর সেরা ভাই হতে পারলাম না আমি। পারলাম না তোকে বাঁচাতে। আমি কি করে থাকবো? এই দুঃখ যে আজন্মকালেও সইবে না। আমি বাজে ভাই, খুব বাজে। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো আবরাজ। চোখ দুটো জলে ভরা, কোনো বিল যেন। সমস্ত মেঘেরা বাসা বেঁধেছে ওর দু চোখে। অরিতার মুখ ভাসছে শুধু। কোনো মেঘের দেশ থেকে ভেসে আসবে কি অরিতার খিলখিল হাসি? নাকি এভাবেই শেষ হবে অরিতা নামের মেয়েটি? আবরাজ চোখ বন্ধ করার আগে ফের একটাই শব্দ কানে আসলো, পৃথিবীর সেরা ভাই তুমি। 8 দিন। 8 দিন পর পূর্ণ জ্ঞান ফিরল আবরাজের। এই 8 দিনে বহুবার জ্ঞান হারিয়েছে, প্রতিবারই অরি অরি বলে চিৎকার করে আবার অবচেতন হয়ে পড়েছে। বোনের প্রতি অসীম ভালোবাসা সবাইকে মুগ্ধ করেছে। তবে হাই, এই যন্ত্রণা কখনই কি লাঘব হয়? মাথা চেপে ধরে আবরাজ। কেমন ভারী ভারী মনে হয়। প্রচণ্ড ব্যথায় ঘাড় নাড়ানো যাচ্ছে না। মনে হচ্ছে কোনো শক্তপোক্ত ঝোলা চাপিয়ে দিয়েছে কেউ। ঘাড় যেন এখনই বেঁকে যাবে। ডান হাতটা বেডশিটের সাথে ঘষা লাগতেই আহ বলে আর্তনাদ করে উঠল। ছেলেটা অনেকটা পুড়ে গেছে। ছেলেটার আর্তনাদ শুনে ছুটে আসেন নার্স। বিগত দিনগুলোতে বেশ পাগলামি করেছে আবরাজ, সেই কারণেই নার্স ভয় পেয়ে যান। বিলম্ব না করে ছুটে যান ডাক্তারের কাছে। কয়েক মুহূর্তেই সাথে নিয়ে আসেন দুজন স্টাফকে। তবে আজ পাগলামি করলো না আবরাজ। কেমন যেন হয়ে গেছে। দেহে শক্তি নেই বললেই চলে। থাকবেই বা কেমন করে? স্যালাইনের মাধ্যমে বেঁচে আছে। মৃদু ঘাড় ঘুরিয়ে দেখে কয়েক জোড়া চোখ তাকিয়ে আছে ওর দিকে। ছেলেটা বোঝার চেষ্টা করে বিষয়টা, তবে ঠিক ঠাউর করতে পারে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা হসপিটাল। ধীর পায়ে নামতে যেতেই একজন নার্স বললেন, আপনি অসুস্থ, এখন উঠবেন না প্লিজ। নার্সের দিকে তাকিয়ে রইল আবরাজ। ফ্যালফ্যালে রুগ্র চাহনি। হাতের ইশারায় ক্যানেলা খুলতে বলল। নার্স খুলে দিলেন সন্তর্পণে। হাতখানা কয়েকবার উঠানামা করল। প্রচণ্ড ব্যথা অনুভব হয়। হাত বোধহয় অবশ হয়ে রয়েছে। 3 ঘন্টা পর নিজের অতীতকে মনে নিয়ে আসতে সক্ষম হয়। নিজ ব্যক্তিত্বকে ফিরে পেলেও আবেগ আর অনুভূতিকে লুকাতে অক্ষম। ডুকরে কেঁদে উঠল পুরো হসপিটালের সম্মুখে। একজন ডাক্তার ছেলেটার মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। স্যার, আমার বোন, মাত্র 13 বছর ওর। জন্মদিন ছিল সেদিন। মেয়েটা একা করে চলে গেল। কেউ নেই আমার। এই পৃথিবীর বুকে আমি একা, মূল্যহীন আমার বেঁচে থাকা। চুল মুঠোতে এনে ধপ করে বসে পড়ল। বেশ কিছু সান্ত্বনার বাণী শুনতে হলো ওকে। তবে সান্ত্বনাতে কি জীবন চলে? পুরা বাড়ির কাছে এসে দাঁড়ালো আবরাজ। হাইরে মানুষ! বিধ্বস্ত বাসাটা দেখে মৃদু হাসলো। এই বাসাতে জড়িয়েছিল ওর পুরো পরিবারের স্মৃতি। শেষ সম্বল যাকে বলে। সরকারের থেকে সামান্য কিছু টাকা প্রদান করা হয়েছে ঘরের ক্ষতিপূরণ হিসেবে। টাকাগুলোর দিকে তাকালো। জীবন কতটা অদ্ভুত, তাই না? চারপাশ থেকে এখনো আর্তনাদ শোনা যাচ্ছে। কেউ কেউ পরিবারের মানুষ হারিয়ে, কেউ বা ঘর বাড়ি হারিয়ে। চাপা আর্তনাদগুলো এই ভরা সন্ধ্যাতে অশরীর চিৎকার মনে হচ্ছে। কয়েকটা পুরনো ল্যাম্পপোস্টের আলোতে চিকচিক করছে রাস্তা। সে পথ ধরেই হেঁটে চলেছে ছেলেটা। প্রাণহীন দেহ আর এলেবেলে মস্তিষ্ক। হাঁটতে হাঁটতে পায়ের মাঝে কিছু একটা ঠেকে যায়। মাথা নিচু করে দেখে খবরের কাগজ। কাগজটা এড়িয়ে যেতে গিয়েও পারল না, কারণ এর হেডলাইনে ঝলমল করছে সেদিনের সেই ঘটনা। না চাইতেও দু চোখ ভরে উঠল। কাপা হাতে খবরের কাগজটা তুলল। বড্ড যন্ত্রণা হচ্ছে, বুক যেন ছিঁড়ে যাবে। আলগোছে পকেটে তুলে নিল কাগজটা। প্রতিমধ্যে আবারও থমকে গেল। গুটি কয়েক মানুষের আওয়াজ কানে আসছে। একটি কথা ছিল এমন, টাকাটা পাইছিস? আমাদের কাজ এবার পরের কলোনিতে বোমা আঘাত করা। প্রবাস থেকে খবর আসছে, হেলিকপ্টার দিয়ে বোমা আঘাত করার আন্তর্জাতিক অঙ্গনে মামলা হয়েছে।
এবার দেশের অভ্যন্তরীণ মশলা পাতিতেই যা করার করতে হইব। লোকগুলোর কণ্ঠে সতর্কতা, আবরাজের দু চোখে জ্বলন্ত দাবানল, রক্তচক্ষু দুটোতে হালকা পানির মালা। দেশদ্রোহী এই হারামি জাতের জন্যই এতগুলো প্রাণ চলে গেল। শরীরে তেমন শক্তি নেই, তবুও পিছু নিয়ে এগিয়ে গেল ছেলেটা, হাতে মোটা শক্ত পাইপ। আবরাজের দিকে তাকিয়ে লোকগুলা বলল, ওই কে তুই? কুত্তার বাচ্চা, দেশে থেকে দেশের ক্ষতি করিস? দেশদ্রোহী মির্জাফর। কথাটার মাঝেই পাইপ দিয়ে একজনের গায়ে আঘাত করে বসলো ছেলেটা। রেগে গিয়ে সবাই মিলে চেপে ধরে আবরাজকে। ছেলেটা এতগুলো লোকের সাথে পেরে ওঠে না, মাথায় আঘাত পড়তেই লুটিয়ে পড়ে মাটিতে। পুলিশের গাড়ির শব্দ আসতেই লোকগুলো পালাতে লাগলো। দুর্বল রক্তাক্ত শরীর নিয়েও আবরাজ বলতে লাগলো, মির্জাফরের বাচ্চা, দেশদ্রোহী, ছাড়বো না তোদের। পুলিশগুলো ওকে উঠালো। টলমল শরীর নিয়ে ইশারা করলো আবরাজ। কয়েকজন পুলিশ সেদিকে চলে গেল। একজন কর্মকর্তা ঘন ঘন শ্বাস ফেলে বললেন, দেশদ্রোহী। ছেলেটার গায়ে 2টো ইঞ্জেকশন পুশ করা হয়েছে, এমনিতেই অসুস্থ, তার উপর আবার আঘাত পেয়েছে, শরীরে শক্তি নেই একদম। বড় কর্মকর্তারা এসেছেন আবরাজের সাথে দেখা করতে। ছেলেটা মুখে কুলু পেটে রয়েছে, ওর ধারালো মস্তিষ্ক অনেক কিছুই বুঝতে পারে। এদেশে এখনও কিছু দেশদ্রোহী রয়েছে যারা অভ্যন্তরীণ উপায়ে দেশের ক্ষতি করে যাচ্ছে, অন্য দেশের সাথে হাত মিলিয়ে দেশে লুটপাট করছে, তাই কাউকে বিশ্বাস করা ঠিক নয়। অফিসার আবুল বললেন, সৈয়দ আবরাজ তোমার নাম, তাই তো? দুদিকে মাথা কাত করে সম্মতি জানালো আবরাজ। আবুল দীর্ঘশ্বাস ফেললেন। বয়স 50 পেরিয়েছে। ছেলেটার পাশে এসে বসলেন তিনি। সিগারেট জ্বালালেন ওর সামনেই। এক টান দিয়ে অফার করলেন সিগারেট খাওয়ার জন্য। হাতটা উঠিয়ে না বলল আবরাজ। দুর্ভেদ্য হাসলেন আবুল। সময় নিয়ে সিগারেটটা শেষ করলেন। খুব যত্নে ফিল্টার ফেললেন। সবটাই তীক্ষ্ণ চোখে দেখল আবরাজ। যাওয়ার পূর্বে ভদ্রলোক ছেলেটার মাথায় স্পর্শ করলেন। অবাক হতে হলো ওকে। হাত সরিয়ে মৃদু হাসলেন আবুল। জীবনে অনেক বড় সার্থকতা কি জানো? প্রেম, ভালোবাসা, সেটা পরিবারের প্রতি হোক কিংবা দেশপ্রেম। নিজের দেশকে যে ব্যক্তি ভালোবাসে তাকে আল্লাহ পছন্দ করেন। তোমার জীবনে আপন বলতে এই দেশটাই রয়েছে। নিজের জীবনের পরিবর্তে ধাপটুকু দেশের সাথে জোড়ার চেষ্টা করো। লোকটা দরজার কাছে এসে আবারও ফিরে এলেন। এখনো অবাক চোখে তাকিয়ে আছে আবরাজ। পকেট থেকে কার্ড বের করে ওর হাতে গুঁজে দিলেন তিনি। আশ্বস্ত করতে বললেন, যে কোনো প্রয়োজনে আমার শরণাপন্ন হবে। আমি তোমাকে সাহায্য করবো ইনশাল্লাহ। পারলে আমার কথাটা মাথায় রেখো। তোমার ভেতরে আমি আগুন দেখেছি। পারবে, তুমিই পারবে এই দেশের কিছু অভ্যন্তরীণ শত্রুকে শেষ করে দিতে। এইচএসসি রেজাল্ট প্রদান করা হয়েছে। সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে আবরাজ। ছেলেটা খুশি হবে নাকি দুঃখী হবে ঠিক বুঝতে পারছে না। অরিতা সবসময় বলতো ওর ভাইকে বেস্ট রেজাল্ট করতে হবে। তেমনই রেজাল্ট করেছে ছেলেটা। তবে সেই সংবাদ অরিতার কানে পৌঁছালো না। বেশ মনোকষ্ট নিয়ে একগুচ্ছ বেলি ফুল কিনে নিল ছেলেটি। অরিতাকে গণকবর দেওয়া হয়েছে। কবরস্থানের কাছে আসতেই মৃদু শিরশির পাতা এসে ওকে স্পর্শ করে গেল। এক মুহূর্তের জন্য অনুভব হলো ওই স্পর্শ যেন অরিতার ছোট ছোট হাতের স্পর্শ। মেয়েটা প্রায় সময় মাথায় হাত বুলিয়ে দিত ওকে, আর চোখ বন্ধ করে বোনের দেওয়া ভালোবাসা গ্রহণ করত আবরাজ। দীর্ঘ সময় এভাবেই পার হয়ে গেল। কয়েকটা কাকের কাকা ধ্বনিতে ওর ধ্যান ভাঙে। হাসে, কষ্টের হাসিই বটে। কবরের পাশে এসে ফাঁকা ডোব গেলে অরিতার জন্য দোয়া প্রার্থনা করে, সাথে প্রার্থনা করে সকল কবরবাসীর জন্য। ফুলটা কবরের পাশে রেখে মাটিতে হাত বুলাই। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছিল, তাই মাটি ভেজা। ছেলেটার বুক ধক করে উঠল। অরিতার ঠান্ডার সমস্যা ছিল। আজও কি ঠান্ডা লেগে গেল ওর? অরির কি কষ্ট হচ্ছে ঠান্ডায়? মেয়েটা বৃষ্টি আসলেই ভাই ভাই করে চেঁচাতো। কালো কি চেঁচিয়েছে অরি? হাজারো জল্পনা কল্পনা এসে ভর করেছে মস্তিষ্কে। চোখ দুটোর কোণ ভেজা নোনা জলে। আবরাজের ইচ্ছে হয় হাউ মাউ করে কাঁদতে। কবরে হাত বুলাতে বুলাতে বলে, বোন, এই বোন, কেমন আছিস তুই? কষ্ট হচ্ছে খুব? বৃষ্টিতে ভিজে ঠান্ডা বাঁধিয়েছিস নিশ্চয়ই। তোর অভাগা ভাইয়ের সাধ্য হলো না তোকে রক্ষা করার। আল্লাহর কাছে কতবার বললাম আমার বোনটাকে নিয়ে নিও না, কিন্তু তিনি তোকেও নিয়ে গেল। বেলি ফুল তোর খুব পছন্দের, তাই না? দেখ, একদম তরতাজা ফুল এনেছি। খুশি তো তুই? এই অরি, শুনতে পাচ্ছিস তুই? তোর ভাই সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে। তোর সেরা ভাই।
অরি বোন আমার, আমি বাঁচতে পারছি না, শক্তি নেই আমার মাঝে। আবারও আত্মনাদে ভেঙে পড়ে ছেলেটি। সব পরিস্থিতিতে কঠোর থাকার শক্তি এখন আর নেই ওর। পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে একদমই ভেঙে পড়েছে ছেলেটা। চোখের পানিতে শুকিয়ে যাওয়া মাটির মাঝে আবারও দাগ উঠে। কাঁধে কারো স্পর্শ পাই। ছেলেটার দিকে তাকিয়ে লোকটা বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। জীবনটাকে এত ঠুনকো ভেবো না। সৃষ্টিকরার প্রতিটি মানুষকে একটি লক্ষ্য দিয়ে পাঠান। তোমাকেও পাঠিয়েছেন এমন একটা লক্ষ্য দিয়ে। আপনি? কবরস্থান দেখাশোনা করি আমি, পাশেই ছিলাম। রোজ অনেক মানুষ কান্না করে এখানে, তবে তোমার আর্তনাদ শুনে না আসে পারলাম না। বৃদ্ধ লোকটি শ্বাস ফেললেন, ভারী গরম এক নিঃশ্বাস। তারপর বললেন, তোমার বোন হয়? আবরাজ উঠে দাঁড়ালো। কবরটা আরেকবার দেখে বলল, হ্যাঁ, আমার বোনকে দেখে রাখবেন, মেয়েটা বড্ড ভীতু প্রকৃতির। চোখ মুছে এলোমেলো পায়ে কবরস্থান থেকে বের হলো আবরাজ। বৃদ্ধ লোকটি ভাষাহীন, নির্বিকার। এমন ভালোবাসা খুব কমই দেখেছেন তিনি। ভালোবাসার কোনো সীমা নেই, অন্তত অসীম এই প্রক্রিয়া সর্বত্র ছড়িয়ে রয়েছে। কবরস্থান থেকে বেরোলেই একটা মসজিদ আছে। নামাজ পড়ে মসজিদেই অবস্থান করলো আবরাজ। বিগত মাস দুয়েক ধরে এখানেই থাকছে ছেলেটা। দুপুরে নামাজ শেষ করে খাবার খাওয়ার জন্য বের হয়েছে, তখনই চোখে পড়ে একটা মেয়েকে। মুখে মাস্ক লাগিয়ে ছুটছে, দেখে মনে হচ্ছে পেছনে কোনো লোক লেগেছে। আবরাজ নিজেকে দমিয়ে রাখতে পারল না, ছুটে গেল ওই মেয়েটির দিকে। একটু দূরে এসে হাঁপাচ্ছে মেয়েটি। আবরাজও হাঁপাচ্ছে। পেছন ঘুরে ওকে দেখে বলল, কি চাই? আপনি এভাবে ছুটছিলেন কেন? কেউ তাড়া করেছে আপনাকে? ওহো, এর জন্য এসেছেন? হ্যাঁ। মাস্কটা খুলে ফেলল মেয়েটি। নির্লিপ্ত তাকিয়ে রইল আবরাজ। অনেক সুন্দরী না হলেও বলা চলে বেশ মায়াবী মেয়েটি। বয়স বেশি হলে 18 হবে। আবরাজের কাছে এসে দাঁড়ালো মেয়েটি। ভালো করে পরখ করে বলল, সৈয়দ আবরাজ। অচেনা মেয়েটির মুখে নিজের নাম শুনে চমকালো বেশ। মেয়েটা দারুণ এক হাসি উপহার দিয়ে হাত বাড়ালো। হাতের দিকে এক পলক তাকালেও হাত মেলালো না আবরাজ। মেয়েটি তাতে বিন্দুমাত্র অপমান বোধ করল না, বরং অদর্পণে হাসি রেখেই বলল, আপনাকে আমি চিনতে পেরেছি এখন। আমাকে? এইচএসসিতে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন, তাই না? হ্যাঁ। আমিও এসএসসি ব্যাচ, তবে আপনার মতো অত ভালো নাম্বার পাওয়া হলো না। তবে বোর্ড পর্যায়ে প্রথম হয়েছি। দৌড়চ্ছিলাম কারণ আমি সেনাবাহিনীতে জয়েন করতে চাই। কিছুদিন পূর্বে একটি ঘটনা ঘটে গেল, জানেন নিশ্চয়ই। আমার মন সেই দিন থেকে সেনাবাহিনীতে জয়েন করার জন্য উতলা হয়েছে। দেশের পরিস্থিতি দিন দিন তলিয়ে যাচ্ছে। কোন দিন পুরো দেশটাই লুট হয়ে যাবে জানতেও পারবে না কেউ। আমি চাই আমার দেশকে বাঁচাতে, আমি চাই আমার দেশকে ভালোবাসতে, ভালো রাখতে। তাই এই পদে জয়েন হতে যাচ্ছি। থমকে গেছে আবরাজ। মেয়েটির কথা শুনে ভেতর থেকে ভালো লাগা কাজ করলো। মনে মনে কিছু একটা সিদ্ধান্ত নিল। মুখের সামনে তুড়ি বাজাতেই চমকে উঠল ছেলেটি। মেয়েটি বলল, উইল ইউ বি বয়ফ্রেন্ড? হেসে সম্মতি প্রদান করলো আবরাজ। বহুদিন পর ভেতর থেকে শান্তি অনুভব হচ্ছে। মেয়েটির সাথে কথা বলে জানতে পারলো মেয়েটির নাম সিরাত। পুরো নাম সিদ্রাতুল সিরাত। সিরাত বেশ ফ্রেন্ডলি কথা বলে। আবরাজ হেসে বলল, আপনার নামটা বেশ ইউনিক। সরস হাসলো মেয়েটি। এক পলক তাকিয়ে বলল, আপনার নামটা আরও বেশি ইউনিক। বাই দ্য ওয়ে, আমরা আপনি করে কেন বলছি? সেম ব্যাচ, সেম এজ। ও, তাহলে তো তুমি করেই বলা যায়। আবরাজও সম্মতি জানালো। কথা বলতে বলতে আসরের আজান পড়ে গেল। আবরাজকে বিদায় জানালো মেয়েটি। যাওয়ার পূর্বে বলল, খুব ভালো হলো তোমার সাথে পরিচয় হয়ে। পরে দেখা হবে। মসজিদে থাকছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, বাই। মৃদু হাসলো আবরাজ। সিরাত চলে গেল লম্বা লম্বা পা ফেলে। অনেকক্ষণ ধরেই মসজিদের বাইরে অপেক্ষা করছেন ভদ্রলোক। লম্বা দেহ, চওড়া বুক, মুখের ভঙ্গিমা শক্ত। আবরাজকেই দেখে উঠেই এলেন। প্রথমে খেয়াল করেনি আবরাজ, পা ধোয়ার সময় দেখতে পেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালোই। বাড়ি যাবি না? কোন বাড়ি? আমার বাড়ি। তোর চাচি অপেক্ষায় আছে। যাব না আমি, চাচিকে অপেক্ষা করতে বারণ করবেন। আবরাজ, বাবা রাগ করিস না তুই। ছোট সময়ের ঘটনা নিয়ে কেউ মন খারাপ করে থাকে? মন খারাপ নেই চাচি, যদি তেমনই হতো তাহলে আমি বা বাবা লিগ্যাল অ্যাকশন নিতাম। এর কিছু যেহেতু করিনি সেহেতু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। মন খারাপ হলো লোকটির। তিনি আবরাজের কাঁধে হাত রেখে বললেন, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়।
আমরা নিশ্চয়ই তোদের ভালোবাসি। মাফ করবেন চাচা, দেরি হয়ে যাচ্ছে, আমি নামাজে যাব। আনিসুল সাহেব আর কথা বাড়ালেন না। আবরাজ নামাজ গেলে তিনিও গেলেন। নামাজ শেষে বললেন, ওর এর জন্য খারাপ লাগছে, তবে ভাগ্য হয়তো এটাই ছিল, তোর চাচি অসুস্থ, তাই আসতে পারিনি। কখনো যদি মনে হয় সব ভুলে। থামলেন তিনি। গলায় আটকে আসে কথা। আবরাজ মৌন রইল পুরোটা সময়। রাতে ফোন করলো সিরাত। ঘুমাচ্ছিলে তুমি? না। আমার কিছু জানার ছিল, কোন বিষয়ে? তোমার নানাবাড়ির বিষয়। কেউ নেই। সিরাত বুঝল এ বিষয়ে কথা বলার উপযুক্ত সময় নয় এখন, তাই ফোন রেখে দিল মেয়েটি। আবরাজ আকাশের দিকে তাকিয়ে, বড় চাঁদ উঠেছে, হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে যেন। অরি চাঁদ দেখতে ভালোবাসতো, এখনো কি চাঁদ দেখে না অরি? আগের মতো রাতের ঘুম বিসর্জন দিয়ে নির্লিপ্ত চাহনিতে। আরেকটি বিষণ্ণ প্রহর। অরির কবরের কাছে আসলেই আবরাজের হৃদয় থমকে যায়, চোখ ফেটে কান্না আসে, কখনো কাঁদে আবার কখনো গুমড়ে মরে। সত্যি বলতে মানুষের জীবনে নিশ্চয়তা নেই। মাছের ঝোল ভীষণ ভালোবাসতো অরি, চাহিদা বলতে তো ওইটুকুই ছিল। অন্য সব বাচ্চাদের মতো আড়ম্বর নেই ওর চাওয়ায়। খুব সাধারণ আর স্বচ্ছ। মাসের প্রথমেই বাজার থেকে বড় মাছ নিয়ে আসতেন বাবা। ভদ্রলোক জীবনে পরিশ্রম করেছেন, হয়তো আয়ের পরিমাণ অতিরিক্ত কিংবা বিলাসিতা করার মতো ছিল না, তবে সন্তানদের সমস্ত সুখ এনে দেওয়ার প্রয়াস ছিল। অন্যদিকে মায়ের রান্নার হাত অসাধারণ। চুলোর শেষ আগুনে কড়া মরিচ পোড়া ভর্তাও অমৃত স্বাদ দিত। যেদিন মাছের ঝোল কিংবা আবরাজের পছন্দের দেশি মুরগির ঝাল রান্না করা হতো, পরিবারের সবাই একসাথে খেত। মা অবশ্য খেতে চাইতেন না, তদারকি করতে চাইতেন সবার, কিন্তু ওই স্বামী সন্তানের কারণে বসতে হতো তাকে। মাঝে মাঝে তিনি বলতেন, আমি আছি বলেই একটু যত্ন করতে চাই, না থাকলে তো আর এমন যত্ন পাবি না। এমন কথাতে বেজায় রাগ দেখাতো আবরাজ। মা তখন ছেলের মাথায় হাত বুলাতেন, বলতেন এই জীবনে নিশ্চয়তা নেই, আজ নিঃশ্বাস আছে কাল নাও থাকতে পারে। অরিতা তখন জড়িয়ে ধরতো মায়ের উদরে। ফ্যাচ ফ্যাচ হাসি কান্নায় শেষ হতো ওদের ভোজন। ভদ্রমহিলা সর্বদা স্মরণ করতেন মৃত্যুর কথা। হয়তো সৃষ্টিকর্তা ওনাকে উপলব্ধি করিয়েছিলেন সময় শেষ। অরিতার কবরে হাত বুলিয়ে ফিরে এলো আবরাজ। মেয়েটার জন্য কষ্ট হয় খুব, সামান্য আধা সহ্য হতো না যার, সেই মেয়েটা এতটা মাস শুয়ে আছে আধারে। সত্যি পরিস্থিতি মানুষকে মানাতে শেখায়। পার্ট টাইম জবটা আর করছে না আবরাজ। সরকার থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সেটা দিয়েই চলছে, তবে টাকা তো ফুরিয়ে আসে। এবার কিছু করার দরকার। খবরের কাগজ নেট ঘেটে কিছু জব সার্কুলার বের করলো। সবাই চাই এডুকেটেড পারসন, অনার্স পড়ুয়া হলেও একটা চান্স আছে। আবরাজ তো সবে এইচএসসি পাশ করলো। মন খারাপ হলো ছেলেটার। কিছু রেস্টুরেন্টে সার্ভিসিং জব রয়েছে, এগুলোই শেষ ভরসা। 3 দিনের মাথায় চাকরিতে জয়েন করলো আবরাজ। লম্বাটে দেহ আর সুন্দর মুখশ্রী হওয়াতে 5 স্টার হোটেলে জব পেল সে। বেতন ভালো, পড়াশোনার খরচ চালিয়েও কিছু টাকা বেঁচে যাবে। আগে হলে এই টাকা জমিয়ে রাখতো আবরাজ। বড় হবে অরি, বিয়ে দিতে হবে, ধুমধাম করে মস্ত আয়োজনে শ্বশুরবাড়ি যাবে আদুরে বোনটা। কিন্তু এখন তো সেসব কিছু কল্পনাও করতে পারে না আবরাজ। রোজ বেলি ফুলের গুচ্ছ কিনে অরিতার কবরে দিবে, তারপরও থেকে যাবে কিছু টাকা। আবরাজের অশান্ত লাগছে। টাকা কখনো সুখ হতে পারে না, তবে টাকা দিয়ে আমরা প্রায়শই সুখ কিনি। সেই সুখ ক্ষণকালের জন্য হলেও কিনি। আবরাজও কিনতো, তবে এখনকার জন্য সুখ কিনবে? ভালো লাগছে না কিছুই। শার্টের দুটো বোতাম খুলে গাছের নিচে বসলো। সামনেই অরিতার স্কুল দেখা যায়। মাঠের এক প্রান্ত বরাদ্দ ছিল অরির জন্য, সর্বদা সেখানতেই বসে থাকতো মেয়েটি। অন্য সব বাচ্চারা ছোটাছুটি করতো, আর অরি তাকিয়ে থাকতো। একবার আবরাজ বলল, খেলিস না কেন তুই? অরি বলতো, যদি ব্যথা পাই। কিছুটা সময় চুপ ছিল আবরাজ। তারপরেই মনে পড়ে কিছু মাস আগের কথা। বান্ধবীদের সাথে কানামাছি খেলতে গিয়ে পায়ে আঘাত লাগে বাচ্চাটার। টানা 8 দিন জ্বরে ভুগে। খরচ হয় অনেকগুলো টাকা। বাচ্চাটা সেদিন অভিজ্ঞদের মতো করে বলেছিল। টাকাগুলো নষ্ট হলো। আমি যদি না। শিউরে উঠে আবরাজ। মেঘ করেছে, ঠান্ডা হাওয়া বয়, 2 চোখের কোণে বিন্দু বিন্দু জলকণা। সেসব পাত্তা দিল না, ঠাই দাঁড়িয়ে রইল। চোখে ভাসে ওই তো অরি আসছে, ভাইয়া ভাইয়া করে ডাকে।
এসেই জড়িয়ে ধরবে, বলবে খেয়েছো ভাই? আবরাজ মিথ্যে বলবে, সে জানাবে ভরপেট খেয়েছে, অথচ সকাল থেকে একদানা পেটে যায়নি। অরির টিফিন দিয়ে আবরাজ চলে যেতে নিলেই অরি ডাকবে, ভাইকে না খাইয়ে খাইবে না। এইটুকু টিফিনের আবার দুটো ভাগ। মেয়েটা কেমন যেন। আবরাজ ঠোঁট কামড়ে ধরে। আমরা আমাদের আপনজনকে খুব দ্রুত হারিয়ে ফেলি। বৃষ্টিতে ভিজে গেছে শরীর। হঠাৎই মনে হলো মাথার কাছটায় আর বৃষ্টি পড়ছে না। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সিরাতের দেখা। অপ্রস্তুত বোধ করে ছেলেটা। এই ভরা বৃষ্টিতে ভিজছো কেন? বসেছিলাম। আলসেমি করে আর ওঠা হয়নি না? তেমনই কিছুটা। তুমি এইদিকে যে? বৃষ্টির সাথে বন্ধুত্ব করছি। মানে? এই যে বৃষ্টি ঝরছে, যারা ঘরকুনো কিংবা আদরে এই বৃষ্টি তাদের ভীষণ অপছন্দ করে। ওরা ভিজলেই জ্বর সর্দি লেগে যাত অবস্থা। আমি তাই বৃষ্টির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি, দেশের সুরক্ষায় যাতে এই ঝড় বৃষ্টি আমাকে কাবু না করতে পারে। সিরাতের কথাটা ভীষণ ভালো লাগে আবরাজের। উঠে এসে বলল, তুমি খুব সুন্দর করে কথা বলো। ভিজেই তো গেছো, চলো 1 কিলোমিটার দৌড়ানো যাক। এই বৃষ্টিতে? তো ছেলেটাকে ফের কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে নিল সিরাত। ছুটতে লাগলো বৃষ্টির জল মাথায় নিয়ে। কাদা পানি চপ চপ শব্দ বিষণ্ণটাকে হটিয়ে ফুটিয়ে তুলল এক চিলতে হাসি। এক ভোরে উপস্থিত হলেন আনিসুল সাহেব। আবরাজ বিস্মিত। অরির মৃত্যুর পরও বাড়িটায় ফিরে যেতে চায়নি মন, তাই মসজিদে ছিল কিছু মাস। তারপর কাছাকাছি এক রুমের বাসা নিল। আবরাজ কল্পনাও করেনি ভদ্রলোক চলে আসবেন এই অবধি। ছেলেটার মন গলে না। আরও একবার শূন্য হাতে ফিরতে হয় উনাকে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবরাজ। নাস্তা শেষ করে চলে আসে হোটেলে। 5 স্টার হোটেল। পোশাক পরিবর্তন করতে হলো। ফর্মাল ড্রেস আপে ভালোই দেখায় ওকে। সুদর্শন মুখশ্রী আর লম্বাটে হওয়াতে অনেকেই তাকিয়ে থাকে। মনে মনে তারা আফসোস করে, এই ছেলেটা গরিব কেন হলো? কেন হোটেলে জব করলো? কেন এক আলিশান প্রাসাদে জন্ম নিল না? কেন? কি ক্ষতি হতো কোটিপতি বাবার ঘরে জন্ম নিলে? আমাদের সমাজের একটি কমন বিষয় রয়েছে, নারীর রূপ আর ছেলের টাকা, দুটোই খুব বেশি জরুরি। সেসব মেনে নিয়েই বড়লোকের সুন্দরী মেয়েগুলো চলে যায় তাদের কয়েক মুহূর্তের ভালো লাগাকে ফেলে। আবরাজ খাবারের অর্ডার নিচ্ছিল। আচানক রায়ের কণ্ঠটা কানে এলো। ও চাইছিল না মেয়েটার মুখোমুখি হতে, তবে লোক না থাকায় যেতে হলো। খুব স্বাভাবিক ওর আচরণ। ইয়েস ম্যাম। পরিচিত কণ্ঠে ঘুরে তাকালো রাই। চোখের সামনে দাঁড়ানো ওর প্রাক্তন, যার বুকে মাথা রেখেছে বহুবার। ওভাবেই চলে যায় কিছু সময়। আবরাজ নিশ্চুপ। রাই বলে, একটা লেমনেইড দিয়ে যাবে আর সাথে ব্রেকফাস্টটা। নীরবে সম্মতি জানিয়ে চলে যায় আবরাজ। ফিরে আসে খাবার নিয়ে। খাবার রাখার সময় রাই ইচ্ছে করে ফেলে দেয় খাবার। আবরাজ যেন বিহ্বল হয়ে যায়। রাই এমনটা করবে আশা করেনি। মুহূর্তে চিল্লিয়ে ভিড় করে ফেলে রাই। ম্যানেজার আসেন। প্রথমেই আবরাজকে ধমক দেয়, আর তারপর সরি বলে রাইকে। রাই ইটস ওকে বলে বসে যায়। খাবারের বাটি উঠানোর সময় আবরাজ বলে, একটা সময় ছিল যখন তুমি আমার বুকে মাথা রাখার জন্য কান্না অবধি করেছো। আমার ছোঁয়া পাওয়ার লোভে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে নোংরা নর্দমার পাশে। অপমানে শরীর জ্বলে উঠে মেয়েটির। ছেলেটাকে চড় মারার জন্য উদ্যত হতেই আবরাজ থমকে উঠে। ভরকে যায় রাই। একদমই নেতিয়ে পড়ে। কিছু বলিনি বলে এই নয়, তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে। আমি তোমাকে কেবল করুণা করছি। দুঃখে কষ্টে রাই চুপ হয়ে যায়। খাবার রেখে উঠতে চাইলে ফের ধমকে ওঠে আবরাজ। এত লোকের মাঝে প্রচণ্ড অপমানিত হয় মেয়েটি। মাথা নিচু করে বসে থাকে, তবে খাবার নামে না গলা দিয়ে। কাজ শেষে বাড়ি ফিরে অবাকই হলো আবরাজ। ওর এক রুমের বাসাটার সামনে বসে থাকা 4 জন মানুষ। আনিসুল সাহেব, ওনার স্ত্রী রেবেকা বেগম আর 2 মেয়ে, রুবি আর রশ্মি। বিস্মিত কাটিয়ে উঠতে না উঠতেই ভদ্রমহিলার কণ্ঠ, বাবা কেমন আছিস তুই? ভালো আছি চাচি। শুকায় গেছে শরীর, কেমন ভালো আছিস? দেখাই যাচ্ছে। এটা এমনি। আপনারা কখন এসেছেন? সেই বিকেলে। পাশ থেকে উত্তর দেয় রুশমি। আবরাজ ফিরে তাকায় ওদের পানে। 2 বোন বড় হয়েছে। অনেক বছর আগে দেখা হয়েছিল। তখন ওরা খুবই ছোট। রুশমির এখন কলেজে পড়ার কথা। ঈষৎ হেসে ওদের ভেতরে নেয় আবরাজ। খুব ছোট একটা ঘর, তবে নেই কোথাও বাহ্যিক সৌন্দর্যের অভাব। একজন মানুষের জন্য পারফেক্ট, তবুও কোথাও একটা বিষণ্ণতার দেখা মিলে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেসবই দেখে রুশমি।
এক পর্যায়ে আবরাজের ছোট বুক সেলফে নজর আসে। কতগুলো উপন্যাসের বই, একদমই নতুন।